প্রত্যেক দিন সকালে উঠে দেখবেন খবরে প্রথম এই বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের শাহবাগ দখল, যমুনার পথে মিছিল হচ্ছে, এইখানে দখল, ওইখানে দখল, এইখানে মারামারি, ওখানে মারামারি। আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছাতে পারছে না, অনেক সময় তারা পৌঁছাচ্ছে না, তাদের নিজেদেরও কোনো কনফিডেন্স নাই, তাদের ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে সবলভাবে তৈরি করা হয় নাই, কিন্তু দেশ আনগভর্নেবল। এখান থেকে আপনারা ক্যামেরা নিয়ে আপনারা মিডিয়া ভাই বোনেরা যারা আছেন, আপনারা হয়তো অলরেডি মেসেজে আসছে যে ওই যে শাহবাগে আরেকটা হচ্ছে, তাড়াতাড়ি যাও কভার কর। এখানে আপনারা চিন্তা করছেন কত তাড়াতাড়ি এটা শেষ হবে, শাহবাগে ক্যামেরা নিয়ে কত তাড়াতাড়ি দৌড়াবে, বা আরেকটা জায়গায় কত তাড়াতাড়ি দৌড়াবে। দেশ আনগভর্নেবল পর্যায়ে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো যে কোনো গণ অভ্যুত্থান বা বড় আন্দোলন যখন হয় তখন তরুণরা এটার সামনের সারিতে থাকে। জুলাইয়ের গণ অভ্যুত্থান কোনো ভিন্ন ছিল না, তরুণরা সামনের সারিতে ছিল। কিন্তু আজকে তরুণদের কি অবস্থা? 40% বেশি তরুণ তারা এখন NEET যেটা আমরা বলি, মানে তারা চাকরিতে নাই, পড়াশোনাতে নাই, ট্রেনিং এ নাই, তাদের ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে। তো 40% তরুণ যদি ভবিষ্যৎ অন্ধকার দেখে এবং তারা লড়াই করেছে এই নতুন বাস্তবতা, নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবার জন্য, তাহলে তাদের চাহিদা নাই? তাদেরকে বলবেন তারা চুপচাপ বাসায় চলে যাবে? না ভাই, তাদেরকে গল্প শুনিয়ে হবে না, তাদেরকে চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। নাহলে এই 40% তরুণকে আপনি বাড়িতে পাঠাতে পারবেন না। এবং এই 40% তরুণদেরকে দেখে বাকি যারা আছে, যারা এখানে আসার জন্য অপেক্ষা করছে, তারাও জানে যে তাদের ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে তাদের চাকরি নাই। বুয়েট, কুয়েট, চুয়েট সবাই দেখেন এই যে শাহবাগে যে দাঁড়িয়ে আছে। কৃষি বিশ্ববিদ্যালয় তরুণরা তারা আন্দোলনে নেমেছে। যে কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলেন, সবাই। কেন? কারণ ভবিষ্যৎ তারা অন্ধকার দেখছে। 15.5 বছর ধরে নিশ্চয়ই এই ভবিষ্যৎকে গ্রাস করেছে অন্য একটা স্বৈরাচারী সরকার, কিন্তু এখন আমাদের উপরে সবচেয়ে বড় গুরু দায়িত্ব তারা যেটা গ্রাস করে গেছে সেটা নতুন করে তৈরি করা। তো সেই জায়গা থেকে আমি বলবো, এবং এইগুলোর জন্য এটা আমাদের দেশে কিন্তু প্রথম না, এর আগে অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে, যেখানে ওই স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন যে সরকার এসছে তারা শক্তভাবে একটা অর্ডার এস্টাবলিশ করতে পারে নাই। আমরা রাশিয়াতে দেখেছি 1917 সালের ফেব্রুয়ারির পর যে কার কথা কে শুনবে, আইন কে চালায়। ইন্টারিম সরকার, ওদের প্রভিশনাল গভর্নমেন্ট ছিল, প্রভিশনাল গভর্নমেন্ট চালায় না ছোট ছোট সোভিয়েত গুলো চালায়, কেউ জানে না, কে জানে না কার কথা শুনবে। আজকে আমাদের দেশে কিন্তু একই অবস্থা। ইন্টারিম গভর্নমেন্ট বড় কিছু হয়, এই যে নূর একজন রাজনৈতিক নেতা, সে জুলাই গণ অভ্যুত্থান বা তার আগেও অনেক জায়গায় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, আমাদের সাথে যুগপৎ আন্দোলনে পার্টনার এবং ছিল এবং ইনশাআল্লাহ থাকবে। সেই নূরকে যখন নৃশংসভাবে আক্রমণ করা হলো, সরকারের মন্ত্রী পদে যারা আছেন তারা সরকারের নিন্দা জানান। এটা কি? আপনি একটু যদি চিন্তা করেন যে সরকারের দায়িত্বে আছে, পরিচালনার দায়িত্বে আছে, তার কাজ হলো অ্যাকাউন্টেবিলিটি, তার দায়িত্ব কাজ করা। যদি কোনো সময় সঠিক বিচার না হয়, সেখানে সঠিক বিচার যেন হয় সেটার জন্য স্ট্যান্ড নেয়া, সে নিন্দা জানাবে। নিন্দা তো আমরা জানাবো, আমরা তো ক্ষমতার বাইরে। সরকার থেকে নিন্দা জানায়। তো সরকার থেকে যদি এতখানি করতে পারে, তাহলে আপনি বুঝেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই সন্দিহান, কার কথা শুনবে, কার কথা শুনে কাজটা হবে। তো ওই যে রাশিয়াতে এরকম হয়েছিল, ফ্রান্সে একই অবস্থা। ফ্রান্সে 1794 আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের পর প্রথমে শুরু হলো রেইন অফ টেরার, জ্যাকোবিনদের রেইন অফ টেরার, সবাই মারো পিটো উঠাও। তারপর আবার পুরো সুর পাল্টে গেল, হোয়াইট টেরার। আমরা চাই না এরকম সুর পাল্টে কাউন্টার রেভলিউশন, হোয়াইট টেরার বা এরকম জিনিসপত্র আমাদের দেশে হোক। আমাদের সঠিক অর্ডারের পথে যেতে হবে। তো আমি বক্তব্য ছোট রাখবো। সঠিক অর্ডারের পথে যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক আগে কিন্তু 31 দফা দিয়ে আছি। এই 31 দফায় পরিষ্কার কাঠামোগত উন্নয়ন দেয়া আছে। আজকে আমরা ওই যে কনস্টিটিউশনাল রিসেট, সাংবিধানিক রিসেটের যেটা কথা বলছি, যা যা আলোচনায় সাংবিধানিক রিসেটে হয়েছে, এর মোটামুটি সবকিছু কিন্তু আমাদের 31 দফায় অলরেডি ধারণ করা ছিল। আজকে এই যে আমরা যুব সমাজ, এই যে 40% NEET, তাদেরকে কর্মক্ষেত্র নতুন তৈরি করে দেওয়ার কথা হচ্ছে, আমাদের 31 দফায় এই জিনিসগুলো ইতিমধ্যে আছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে অনেকে কথা বলেছেন। আমাদের 31 দফায় শিক্ষা ব্যবস্থায় আমরা কি কি করতে পারি, যে 20টা স্ট্রিম অফ এডুকেশন আছে, এগুলোকে মিনিমাইজ করে কিভাবে আনতে পারি, স্ট্যান্ডার্ড গুলো কিভাবে সেট করতে পারি, টিচার ট্রেনিং কিভাবে করতে পারি, ভাষাগত ভোকেশনাল কি কি ট্রেনিং দিতে পারি, এগুলো কিন্তু প্রিন্সিপাল গুলো 31 দফায় আছে। এবং 31 দফার প্রিন্সিপালের ভিত্তিতে পুরো নীতিমালার উপরে কাজ কিন্তু আমাদের তরফ থেকে করা হচ্ছে। সো আমি আজকে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো, যে স্কুল অফ লিডারশিপকে অনেক ধন্যবাদ। আপনারা প্রশ্নগুলো তুলবেন এবং আপনারা আস্থা রাখেন এই সকল প্রশ্নের উত্তর দেবার জন্য
এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে কাজ করছি এবং এই সুন্দর বাংলাদেশ খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ।